ছাত্রছাত্রীরা, ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখে নিয়েছো। ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, একদম লাস্ট যে চ্যাপ্টারটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চ্যাপ্টার নাম্বার 13 আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণীর একদম ইন্ট্রোডাকশন, একদম প্রাইমারিলি এই ভিডিওতে আমি সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং এই ভিডিওটা যদি তোমরা খুব ভালো করে বুঝতে পারো, তাহলে আগামী দিনে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে পুরো ফরম্যাটটা এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে তোমাদের কি করতে হবে, কি বার করতে হবে, কেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হয় এবং কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কেন করা হয়, কিভাবে করা হয়, প্রত্যেকটা বিষয়ের মধ্যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই কনসেপ্টটা ক্লিয়ার হলে তোমরা আগামী দিনে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে প্রবলেম করতে হবে, যে প্রবলেম করতে দেবে, সেই প্রবলেম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে অবশ্যই আমাদের এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর সমস্ত বিষয়ে, কমার্সের এই 4টি সাবজেক্টের সমস্ত বিষয়ে আলোচনা করা হচ্ছে, আগামী দিনেও হবে। এবং আগামী দিনে গ্র্যাজুয়েশনের যে বিষয়গুলো আমি বলেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে কস্টিং, মানে অনার্স এবং পাসের যে কস্টিং, অ্যাকাউন্টস এবং ট্যাক্সেশনের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমি আগামী দিনে অল্প অল্প করে এই চ্যানেলে আলোচনা করা শুরু করার ফলে অবশ্যই তোমরা ভবিষ্যতে কমার্স রিলেটেড সব কিছু পেতে গেলে, জানতে গেলে তোমাদের কি করতে হবে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের এই ভিডিওটা, তারা দেখবে অলরেডি ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশনের উপরে চ্যাপ্টার ওয়াইজ আমার এই চ্যানেলে আপলোড করা আছে ভিডিও। ফলে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সবকটা চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে তোমাদের অবশ্যই সেখানে কনসেপ্টটা এবং প্রবলেমের সলিউশনটা কিভাবে করতে হয় আমি সব করে দেখানো আছে। কোন বই থেকে প্রবলেমের সলিউশন করে দেখানো তোমরা জানো, আমাদের গ্রেট প্রবলেমস অন অ্যাকাউন্টেন্সি বা দত্তের যে ক্লাস 12 প্রবলেম বই আছে, ওই প্রবলেমের বই থেকে আমি দেখিয়ে প্রবলেমের সামগুলো আমি করে দেখিয়ে দিয়েছি। এবং যারা ফার্স্ট টাইম দেখছো, তারা দেখবে আগামী বছর 2024 সালের ক্লাস 12 এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য আমাদের অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এই 4টে সাবজেক্টের 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তবে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সাজেশন, হায়ার সেকেন্ডারি 2024 সাজেশন বলে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা সব কটার সাজেশনের ভিডিও দেখে নিও। এবং ভবিষ্যতে এবং পরীক্ষার আগে এসএকিউ সাজেশনের ভিডিও পেতে গেলে কি করতে হবে না, তোমাদের অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমাদের প্রথম পার্টে আমাদের সেকেন্ড যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, যে ক্যাশ ফ্লো রেশিও অ্যানালিসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই দুটো পার্ট যেটা তোমাদের করতে হয়, এখান থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে একটা 6 নম্বরের প্রবলেমের সলিউশন করতে দেয় এবং রেশিও অ্যানালিসিস থেকে আমাদের একটা 4 নম্বরের প্রশ্নের অঙ্কের প্রবলেম সলিউশন করতে দেয়। এবং দুটোর ক্ষেত্রেই থিওরি অর্থ থাকে, মানে যারা রেশিও অ্যানালিসিসের অঙ্কটা করবে না তাদের জন্য থিওরির প্রশ্ন অর্থ থাকে, এবং যারা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা করবে না তারা থিওরির প্রশ্ন পাবে। দুটোর ক্ষেত্রেই 10 নম্বরের জন্য একটা 6 একটা 4, পার্ট বি এর মধ্যে এই প্রশ্নটা থাকে। এবং ফার্স্ট পার্ট যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে শুরু করে আপ টু অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার পর্যন্ত, মানে পার্টনারশিপ অ্যাকাউন্টটা এবং অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল, এই দুটো বিষয় নিয়ে আমার সমস্তটাই চ্যানেলে আপলোড করা আছে। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অ্যাকাউন্টেন্সির প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমার যতগুলো ভিডিও আছে সবকটা দেখে নাও, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণীটা কি, কেন করবে, এই দুটো জিনিস যদি আগে তোমরা বুঝতে পারো যে নগদ প্রবাহ বিবরণী কি এবং কেন করবে, এই দুটো জানলেই কিভাবে করতে হবে সেটা শেখাটা খুব ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে আসি, নগদ প্রবাহ বিবরণী কি। নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ আর্থিক দলিল, নট এ অ্যাকাউন্ট, এটা কোনো হিসাব নয়। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেমন আমাদের লাভ ক্ষতির হিসাব আমাদের নির্ণয় করতে হয় বছরের শেষে, যে কোনো কারবারি প্রতিষ্ঠানের লাভ বা লোকসান হয়েছে কিনা সেটা জানার জন্য প্রফিট বা লস অ্যাকাউন্ট যেটা প্রস্তুত করতে হয়, অ্যাকাউন্ট মানে হিসাব করতে হয়, ডাবল এন্ট্রি সিস্টেম পদ্ধতি মেনটেন করে আমাদের। এমনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি একটা হিসাব? নো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হচ্ছে একটা বিবরণী বা একটা আর্থিক দলিল, একটা আর্থিক দলিল।
কেন প্রস্তুত করে, কখন প্রস্তুত করে না, আর্থিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল পজিশন জানার জন্য কারবারি প্রতিষ্ঠান এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি বা প্রস্তুত করে, ফিনান্সিয়াল পজিশন জানার জন্য। তাহলে ফিনান্সিয়াল পজিশন জানার জন্য কি যে কোনো কারবারি প্রতিষ্ঠান ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করে না? প্রথমে কি তৈরি করে না, প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করে। তা যে কোনো বিজনেস এন্টিটি তাদের ফিনান্সিয়াল এন্ড অফ দ্য ইয়ার তাদের ফিনান্সিয়াল কন্ডিশন বা আর্থিক অবস্থা জানার জন্য দুটো জিনিস মেনলি প্রস্তুত করে, কি সেটা তোমরা আগেই জানো। এক হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এবং 2 নম্বর হচ্ছে ব্যালেন্স শিট। এই দুটো হচ্ছে মেন, এই দুটো তৈরি করতেই হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট তৈরি করতেই হবে। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করার পরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। তাহলে কখনোই একটা কারবারি প্রতিষ্ঠান বা বিজনেস এন্টিটি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিট তৈরি করার আগে কখনো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারে না। সবসময় আফটার ব্যালেন্স শিট, প্রিপারেশন অফ ব্যালেন্স শিটের পরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে। এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠান বা যে কোনো জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এখন তৈরি করা, প্রস্তুত করাটা হচ্ছে, প্রিপারেশন করাটা হচ্ছে বাধ্যতামূলক বর্তমানে। এবার আসি কেন করে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নট অ্যান অ্যাকাউন্ট, দিস ইজ নট অ্যাকাউন্ট, নট অ্যাকাউন্ট। তাহলে কি এটা? এটা একটা স্টেটমেন্ট, যেটা শুরুতেই বললাম, এটা একটা স্টেটমেন্ট। ফলে অ্যাকাউন্ট নট অ্যাকাউন্ট, যেহেতু অ্যাকাউন্ট নয় বা হিসাব খাত নয়, ফলে স্টেটমেন্টে আমাদের ডেবিট অথবা যে ক্রেডিট, যে প্রশ্নটা আসে সেটা আসে এখানে লাগু হবে না। ডেবিট এবং ক্রেডিটের বিষয়টা এখানে লাগু হচ্ছে না, যেহেতু এটা একটা স্টেটমেন্ট, অ্যাকাউন্ট নয়। তাহলে আফটার ব্যালেন্স শিট একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করা হচ্ছে। কেন করছে? কেন করছে তার কারণ হচ্ছে চেঞ্জেস অফ ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য বিজনেস এন্টিটি। চেঞ্জেস অফ ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য বিজনেস এন্টিটি মানে একটা কারবারি প্রতিষ্ঠানের সারা বছর বা নির্দিষ্ট বছরে কোথা থেকে ফ্রম হোয়ার, কোথা থেকে লিকুইড ক্যাশ বা নগদ অর্থের আগমন বা ইনফ্লো হয়েছে, বা যেটাকে বলা হয় আগমন কিসের? ক্যাশ। একদম লিকুইড হার্ড ক্যাশ। একটা বিজনেস এন্টিটির লিকুইড হার্ড ক্যাশ সারা বছর ধরে কোন কোন জায়গা থেকে, কোন কোন ভাবে ইনফ্লো হয়েছে, বিজনেসে এসেছে নগদ টাকা বা আগমন ঘটেছে, এবং কোন কোন দিক দিয়ে একটা বিজনেস এন্টিটির নগদ টাকা বা হার্ড ক্যাশ, লিকুইড ক্যাশ নির্গমন বা আউটফ্লো হয়েছে। নির্গমন বা আউটফ্লো হয়েছে। নির্গমন বা আউটফ্লো হয়েছে মেনলি এই দুটো জিনিস জানার জন্যই, ক্যাশের ইনফ্লো এবং আউটফ্লো, এই দুটো বিষয় জানার জন্যই যে কোনো বিজনেস এন্টিটি, কারবারি প্রতিষ্ঠান, বিশেষ করে জয়েন্ট স্টক কোম্পানি, তাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে। কিসের ভিত্তিতে? চেঞ্জেস অফ ফিনান্সিয়াল কন্ডিশন। চেঞ্জেস অফ ফিনান্সিয়াল কন্ডিশন, বর্তমানে নগদ অর্থে বা আর্থিক অবস্থার কি পরিবর্তন হয়েছে, কারবারি প্রতিষ্ঠানের এন্ড অফ দ্য ইয়ারে এসে সারা বছর ধরে কি কি পরিবর্তন হয়েছে, নগদ টাকা কোথা থেকে এসেছে, কোথা থেকে বেরিয়ে গেছে, সেইটা জানার জন্য, বা সেইটাকে কোন কোন খাত বিষয় থেকে কোন কোন ভাবে বিজনেসে
ক্যাশ, লিকুইড ক্যাশ ইনফ্লো হয়েছে এবং কোন কোন জায়গা থেকে বিজনেস থেকে লিকুইড ক্যাশ বেরিয়ে গেছে বা আউটফ্লো হয়েছে সেটা জানার জন্য আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়। কেন কেন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করবে? তার কারণ একটা কারবারি প্রতিষ্ঠানে সারা বছর চলার ক্ষেত্রে, সারা বছর একটা বিজনেস কারবারি প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানি চালনা করার সময় এগিয়ে নিয়ে যেতে গেলে তার বিভিন্ন রকম লাইবিলিটি আছে। বিভিন্ন রকম লাইবিলিটি মানে যখনই সে পারচেস করছে, ধারে পারচেস করছে, সেই ধারে পারচেসে যে ক্রেডিটার পাচ্ছে সেই ক্রেডিটারকে পেমেন্ট করা, লোন নিচ্ছে লোনের পেমেন্ট করা, তারপরে বিভিন্নভাবে তোমরা বিজনেস স্টাডিজ ক্ষেত্রে তোমরা বিভিন্নভাবে জানতে পারো সেই পাওনাটা মেটানো, যেটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের যে বিষয়গুলো আছে, এই প্রত্যেকটা বিষয়ে নগদ টাকাটা কিভাবে আসছে বা আদৌ আসছে কিনা সেটা যদি যে কোনো বিজনেসের ম্যানেজমেন্ট বা মালিক কর্তৃপক্ষ যদি না জানে, তাহলে তাকে নগদ টাকাটা কিভাবে পেমেন্ট করতে হবে সেই লাইবিলিটি সে পেমেন্ট করতে বা দিতে পারবে না। ফলে সেই পেমেন্টটা যখনই না ইনকাম হবে তখনই সে পেমেন্টটা করতে পারবে না। ফলে সেই ইনকামের সোর্সগুলো কোথা থেকে নগদ লিকুইড ক্যাশ আসছে সেই সোর্সটা জানা এবং সেই সোর্সটা আমার এই খাতে বেরিয়ে যাওয়া, এইটা প্রধানত জানার জন্য আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রস্তুত করা হয় এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রস্তুত করা হয় বিশেষ করে স্বল্পকালীন ভিত্তিতে। এই চেঞ্জেস অফ ফিনান্সিয়াল কন্ডিশনটা সাধারণত শর্ট টার্ম, স্বল্পকালীন ভিত্তিতে, স্বল্পকালীন ভিত্তিতে প্রস্তুত করা হয়ে থাকে এবং অবশ্যই এটা এন্ড অফ দ্য প্রিপারেশন অফ ব্যালেন্স শিট প্রস্তুত করার পরে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমাদের প্রস্তুত করা হয়। এটা গেল আমাদের টোটাল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন হয়, কি বিষয় কেন করতে হয় সেই বিষয়টা তোমরা জানলে এবং এর কিছু সুবিধা, এর কিছু গুরুত্ব আছে সেই বিষয়গুলো তোমরা দেখে নিও। এবং এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি ইন্ট্রোডাকশনে তোমাদের আমি বলে দেবো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি এবং কখন প্রস্তুত করা হয় এবং কেন প্রস্তুত করা হয়। তিনটে প্রশ্নের আমি উত্তর এইটুকু সময়ের মধ্যে তোমাদের নিশ্চয়ই আশা করি বোঝাতে পেরেছি। এইবার আমরা যেটা শিখবো বা প্রাইমারি লেভেলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, সেটা হচ্ছে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে প্রস্তুত করতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি, যেহেতু এটা একটা স্টেটমেন্ট, তাহলে এই স্টেটমেন্টটা নিশ্চয়ই আমাদের নট অ্যান অ্যাকাউন্ট, এটা হিসাব না হওয়ার জন্য আমাদের ডবল এন্ট্রি সিস্টেমটা আমাদের এখানে মেনটেন হচ্ছে না। ডবল এন্ট্রি সিস্টেম মেনটেন না হওয়ার জন্য তাহলে প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি কিভাবে প্রিপারেশন করা হবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন বা কি পদ্ধতিতে করা হবে সেই গাইডলাইনটা আমাদের কে দিয়েছে না, আমাদের ভারতবর্ষে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া তার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড করে, হিসাব সংক্রান্ত মান প্রকাশ করে, সেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী আমাদের ICAI যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রিপারেশন বা প্রস্তুত করতে হবে। তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন থাকে যে মানে এমসিকিউ এর প্রশ্ন থাকে বা এসকিউ এর প্রশ্ন থাকে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমাদের কোন অনুযায়ী, কোন তোমাদের অ্যাকাউন্টিং গাইডলাইন অনুযায়ী আমাদের প্রস্তুত করা হয়, না আমাদের অ্যাকাউন্টিং গাইডলাইন 3 অনুযায়ী আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রস্তুত করা হয়। এটা বিভিন্ন ইয়ারে আমাদের এমসিকিউ এবং এসকিউ এর প্রশ্ন হিসেবে থাকে। ফলে 3 এই প্রশ্নের এই যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এইবার এই যে গাইডলাইনে কিভাবে স্টেপ বাই স্টেপটা আমাদের হবে তার একটা বেসিক আইডিয়া আমি আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তারপরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিও থেকে আমি টোটাল যে ফরম্যাটটা দিয়ে তারপরে কি করে প্রবলেমের সলিউশন করতে হবে সেগুলো দেখিয়ে দেবো। তাহলে চলো আমি পার্ট করে আজকের ভিডিওতে গাইডলাইন অনুযায়ী কিভাবে করতে হয় সেই স্টেপগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী সেই স্টেপটা আমি জায়গাটা মুছে নিয়ে তারপরে তোমাদের প্রত্যেকটা পরপর দেখিয়ে দিচ্ছি। তাহলে কি বললাম না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী আমাদের ভারতীয় হিসাব সংক্রান্ত মান ICAI যে গাইডলাইন দিয়েছে সেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী এন্ড অফ দ্য ব্যালেন্স শিট, মানে যে কোনো ফিনান্সিয়াল ইয়ারের যে কোনো আর্থিক বছরের আফটার প্রিপারেশন অফ ব্যালেন্স শিট প্রস্তুত করার পরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করা হয়। এবং মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি করতে হয় না, বিগত দুটো বছরের ব্যালেন্স শিট থেকে, যে কোনো বিজনেস এন্টিটি ব্যালেন্স শিট থেকে বা উদ্বর্ত পত্র থেকে দ্বিতীয় বছরের শেষে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা, মানে দুটো ইয়ারের ব্যালেন্স শিট নিয়ে সেকেন্ড ইয়ারের এন্ডে
সাধারণতভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়, তবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে গেলে বা তৈরি করতে গেলে শুধুমাত্র ব্যালেন্স শিটটাকেই গুরুত্বপূর্ণ বিবেচনা হিসাবে দেখা হয় তা শুধু নয়, কখনো কখনো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে গেলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকেও আমাদের গুরুত্ব দিতে হয় কখনো কখনো ক্ষেত্রে। কিন্তু মেনলি যেটা করতে হয় আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে গেলে বা প্রিপারেশন করতে গেলে না ব্যালেন্স শিটটাকে গুরুত্ব দেয়। তার মানে এটাই যে আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থা যেটা কারবারি প্রতিষ্ঠান সারা বছর বিজনেস এন্টিটি হয়ে মানে সারা বছর ব্যবসা চলার পরে যে এন্ড অফ দ্য শেষে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করছে, তার মানে কিসের ভিত্তি তৈরি করছে না ক্যাশ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটের ভিত্তিতে প্রত্যেকটা কারবারি প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী এন্ড অফ দ্য ইয়ারে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করছে। ফলে নগদ প্রবাহ বিবরণী কখন তৈরি করা হয়, কখনোই ব্যালেন্স শিটের আগে তৈরি করা যাবে না, আফটার প্রিপারেশন ব্যালেন্স শিট করতে হবে, কারণ ওই ব্যালেন্স শিটটা দেখে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে হবে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মেনলি যে উদ্দেশ্যে করা হয়, সিম্পল একটা উদ্দেশ্য আমরা শুরুতে পড়লাম, এই জায়গাটা যদি তোমরা খুব ভালো করে এই এখন থেকে যদি বিষয়টা বুঝতে পারো তাহলে প্রবলেমটা করতে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা করা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার সেকেন্ড ইয়ার, মানে দুটো ইয়ারের ব্যালেন্স শিট নিয়ে এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ারে যখন আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হচ্ছে, তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন করা হচ্ছে যেটা শুরুতে বললাম যে একটা লিকুইড ক্যাশের ইনফ্লো এবং ইনলিকুইড ক্যাশের আউটফ্লোটা বিষয় জানার জন্য। তো মেইন যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করাটা কিভাবে হবে না একটা বিজনেস এন্টিটি বা কারবারি প্রতিষ্ঠানের ওপেনিং ক্যাশ ব্যালেন্সের সাথে ওপেনিং ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্সের সাথে ওপেনিং ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্সের সাথে ক্লোজিং ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্সের ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্সের মধ্যে কি করানো হয় না রিকনসিলেশন বা মিলকরণ করানো হয়। রিকনসিলেশন বা যেটাকে বলা হয় মিলকরণ করা হবে ওপেনিং এর সাথে, ওপেনিং ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্সের সাথে ক্লোজিং ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্সের মধ্যে রিকনসিলেশন করা হবে। এই কনসেপ্টটা যদি তোমরা খুব ভালো করে বুঝতে পারো তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সব থেকে ইজি হয়ে যাবে, যে ওপেনিং ক্যাশ ব্যালেন্সের সাথে ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের রিকনসিলেশন বা মিলকরণ করা। তো আমাদের গাইডলাইন অনুযায়ী যেটা বলা আছে প্রধানত 3টে অ্যাক্টিভিটিস আছে। এই 3টে অ্যাক্টিভিটিসের উপরে আমাদের টোটাল এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণীটা দাঁড়িয়ে আছে। কি সেই অ্যাক্টিভিটিসটা আমি অ্যাক্টিভিটিস গুলো লিখছি এ বি করে। এ হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম operating activities B, cash flow from investing activities এবং থার্ড সি, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই 3টে অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের টোটাল স্টেটমেন্টটা দাঁড়িয়ে থাকবে। তাহলে এবার প্রথমে পার্ট করে একটু বলে দিই। আমি এর পার্ট 1 ভিডিওতে পুরো স্টেপটা তোমাদের দেখিয়ে দেবো ফরম্যাটটা। সরি, আজকের ভিডিওতে একটু জাস্ট এই 3টে অ্যাক্টিভিটিসটা কিভাবে করতে হয় আমি সেই বিষয়টা একটু জাস্ট বলে দিই। না অপারেটিং অ্যাক্টিভিটিসটা কি না যে কোনো কারবারি প্রতিষ্ঠানের দৈনন্দিন মানে ডে টু ডে ব্যবসায়িক কার্যকলাপের ফলে ঠিক যেখান থেকে আমাদের নগদ টাকার বা লিকুইড ক্যাশের ইনফ্লো বা আগমন হবে এবং ডে টু ডে ব্যবসায়িক কার্যকলাপে করার ফলে লিকুইড ক্যাশের আউটফ্লো হবে, মানে ঠিক
যেভাবে ডে টু ডে কাজ করতে গিয়ে, যেখান থেকে আমাদের ব্যবসায়িক কাজকর্ম করতে গিয়ে যেখান থেকে আমাদের ক্যাশের ইনফ্লো হয়েছে একটা কারবারি প্রতিষ্ঠানে, বা যেখান থেকে আমার ক্যাশের আউটফ্লো হয়ে গেছে কারবারি প্রতিষ্ঠানে, তার হিসাবটা দেখানো, সেটা হচ্ছে কিসে অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে না ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে। তাহলে এই অপারেটিং অ্যাক্টিভিটিসটা কি থেকে আসে? এটা ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আমাদের সারা বছরে যে নিট লাভ হয়েছে, সারা বছরে যে নেট প্রফিট হয়েছে, সারা বছরের সেই নেট প্রফিটের সাথে, সারা বছরের নেট প্রফিটের সাথে নন অপারেটিং এক্সপেন্সেস গুলো অ্যাড করতে হবে, নন অপারেটিং এক্সপেন্সেস গুলো অ্যাড করতে হবে নিট প্রফিটের সাথে, সারা বছরের নিট লাভের সাথে অব্যবসায়িক নন অপারেটিং এক্সপেন্সেস বা খরচগুলোকে যোগ করতে হবে, এবং নন অপারেটিং ইনকামগুলোকে মাইনাস করতে হবে। প্রথমে নেট প্রফিটের সাথে এই জায়গাটা একদম স্টার্টিং এ আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের হবে না, নিট প্রফিটের সাথে, নিট প্রফিটটা কি করে বেরোবে, সেই নিট প্রফিটের সাথে নন অপারেটিং এক্সপেন্সেসটাকে অ্যাড করতে হবে, এবং নন অপারেটিং ইনকামগুলোকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের সেই কারবারি প্রতিষ্ঠানের সেই এন্ড অফ দ্য ইয়ারে বা বছরের শেষে সেই কারবারি বা বিজনেস এন্টিটি বা সেই কোম্পানি অপারেটিং প্রফিট অর লসের যে বিষয়টা, সেটা আমাদের বেরিয়ে যাবে, যেটা কি না ব্যবসায়িক কার্যকলাপের ফলে আসছে। এবং তারপরে সেই কারবারি প্রতিষ্ঠানে যেটা আমাদের শর্ট টার্ম অ্যাসেটস এবং শর্ট টার্ম লায়াবিলিটিস আছে, শর্ট টার্ম অ্যাসেট আমাদের কি, মানে শর্ট টার্ম অ্যাসেট বলতে আমাদের শর্ট টার্ম অ্যাসেট বলছি, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসের যে ফিনান্সিয়াল পজিশনটা যেটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের সাথে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কি কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটি, তোমরা প্রত্যেকে জানো আমাদের কারেন্ট অ্যাসেট কি না শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ক্লোজিং স্টক, সানি ডেটার্স, বিলস রিসিভেবল, প্রিপেড এক্সপেন্সেস, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটস। এবং কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমাদের পরে যেটা শর্ট টার্ম লোন যেটা সানডি ক্রেডিটার্স, বিলস পেয়েবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এই প্রত্যেকটা যেটা কারেন্ট লায়াবিলিটি আছে। এবং এই কারেন্ট লায়াবিলিটি এবং কারেন্ট অ্যাসেটের বছরে গত বছরের থেকে এই বছরের কি কি মূল্য পরিবর্তন হয়েছে, সেই চেঞ্জেসের একটা আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিসের সাথে না এই অপারেটিং প্রফিটের সাথে, মানে এখান থেকে আমাদের কি বেরোচ্ছে না অপারেটিং প্রফিট বেরোচ্ছে, এই অপারেটিং প্রফিটের সাথে আমাদের ওটার যেটা চেঞ্জেসটা বললাম ওয়ার্কিং ক্যাপিটালের চেঞ্জেসটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে এই অপারেটিং প্রফিটের সাথে। তাহলে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা বেরিয়ে যাবে। তবে তোমাদের এখানে শুরুতে আমি একটু বলে দিই যে এই নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে তোমাদের কি কি পড়ে। নন অপারেটিং এক্সপেন্সেস দুটো তিনটে আইটেম আমি এখানে লিখে দিচ্ছি। নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে সারা বছরের ডেপ্রিসিয়েশন বলো, সারা বছরের ডেপ্রিসিয়েশন, বা সারা বছরে গত বছরের থেকে এই বছরে কতটা পরিমাণ জেনারেল রিজার্ভে ট্রান্সফার হয়েছে, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, যদি কোনো ফিক্সড অ্যাসেট কারবারি প্রতিষ্ঠান বিক্রি করে এবছরে বিক্রি করে যদি কোনো লস হয়ে থাকে, তাহলে সেটা গুডউইল, যেটা কারবারি প্রতিষ্ঠানের সুনাম আছে, সেই কারবারি প্রতিষ্ঠানের সুনামকে যদি গত বছরের সুনামের থেকে এই বছরের সুনামটাকে যদি অবলোকন করা বা রিটার্ন অফ করা হয়। আমি বারবার তোমাদের পার্টনারশিপ করাতে গিয়ে বলেছিলাম যে কোনো কারবারি প্রতিষ্ঠানে, বিশেষ করে জনস্টার কোম্পানিতে তার ব্যালেন্সটা কখনোই গুডউইলকে শো করতে পারবে না। ফলে গুডউইল অ্যাকাউন্টটা প্রতি বছর গুডউইল অ্যাকাউন্টে কতটা পরিমাণ করে সেটাকে অ্যামোর্টাইজেশন বা রিটার্ন অফ করছে, সেটা অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস, প্রিলিমিনারি এক্সপেন্সেস যে বিষয়গুলো আমাদের থাকে, সেইগুলোকে কতটা করে কমাচ্ছে কারবারি প্রতিষ্ঠান, দ্যাট ইজ দ্য নন অপারেটিং এক্সপেন্সেস। এই নন অপারেটিং এক্সপেন্সেস গুলোকে অ্যাড করে নিতে হবে সারা বছরের নিট লাভের সাথে। এবং নন অপারেটিং ইনকাম গুলো কোনটা না নন অপারেটিং প্রফিট অন সেল, মানে কোনো সম্পত্তি বিক্রি করে যদি প্রফিট হয়, তাহলে সেটা রিসিপ্ট অফ ইন্টারেস্ট, কিছু ইন্টারেস্ট রিসিভ করেছে, রিসিপ্ট অফ ডিভিডেন্ড রিসিভ করেছে, বা রিফান্ড অফ ট্যাক্স, যদি কোনো
ট্যাক্স প্রিভিয়াস ইয়ার থাকে সেটা যখন রিফান্ড হচ্ছে, তাহলে সেই সবগুলোকে বলা হচ্ছে নন অপারেটিং অব্যবসায়িক কার্যকলাপের ফলে যে আয়টা এবং অব্যবসায়িক কার্যকলাপের ফলে যে ব্যয়টা, এইগুলোর নিট লাভের সাথে অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্সেসটা প্লাস ইনকামটা মাইনাস করলে আমাদের অপারেটিং প্রফিট, তার সাথে ওয়ার্কিং ক্যাপিটালের যে চেঞ্জেস যেটা আমি বললাম কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস, তার যে চেঞ্জেসটা যোগ করলে আমাদের ইনকাম ফ্রম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা বেরিয়ে যাবে। এটা গেল একটা। 2 নম্বর বিতে কি লেখা আছে? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে যে কোনো কারবারি প্রতিষ্ঠান তাদের ব্যবসা চালাতে গিয়ে স্থায়ী সম্পত্তি কিনতে পারে বা স্থায়ী সম্পত্তি বিক্রয় করতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো কিছু কোনো একটা লাভজনক ক্ষেত্রে সে তার জমানো বা কিছু টাকা সেটাকে সে ইনভেস্ট করতে পারে। এই যে সেই ইনভেস্টটাকে বিক্রি করতে পারে বা নতুন করে ইনভেস্টমেন্ট কিনতে পারে, তাহলে কোনো সম্পত্তি যদি কোনো কারবারি প্রতিষ্ঠান ক্রয় করে, সম্পত্তি বা ফিক্সড অ্যাসেট যদি পারচেস করে, তাহলে সেই কারবারি প্রতিষ্ঠানের টাকা কি হবে না, টাকা বেরিয়ে যাচ্ছে। ফলে পারচেস করলে, ফিক্সড অ্যাসেট পারচেস করলে লিকুইড ক্যাশটা আউটফ্লো হয়ে যাচ্ছে, এবং যখন ওল্ড ফিক্সড অ্যাসেট বা যে ফিক্সড অ্যাসেটটা ব্যবহার করতে করতে এসছে আর কোনো প্রয়োজন নেই সেই ফিক্সড অ্যাসেটটা যদি বিক্রি করে দেয়, তাহলে বিক্রি করার ফলে কি হবে, কিছু টাকা সে পাবে, কারবারি প্রতিষ্ঠান বা বিজনেস এন্টিটি পাবে। ফলে বিক্রি করলে, সেল করলে নগদ লিকুইড ক্যাশের ইনফ্লো এবং পারচেস করলে লিকুইড ক্যাশের আউটফ্লো, এবং যদি কোনো ইনভেস্টমেন্ট পারচেস করে তাহলে লিকুইড ক্যাশের আমার আউটফ্লো হচ্ছে, এবং কোনো ইনভেস্টমেন্ট যদি সেল করে দেয় তাহলে লিকুইড ক্যাশের ইনফ্লো হচ্ছে। মানে সেল দ্যাট ইজ ইনফ্লো, পারচেস দ্যাট ইজ আউটফ্লো। এই যে সম্পত্তি এবং ইনভেস্টমেন্টের উপরে যে বিনিয়োগটা করছে, দ্যাট ইজ দ্য বিনিয়োগ সংক্রান্ত ব্যয়, মানে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই বিনিয়োগ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের চলে আসবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। এবং থার্ড হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিসটা কি না, একটা কারবারি প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে কি হয়, জয়েন্ট স্টক কোম্পানি তাদের মূলধনটাকে বা ক্যাপিটালটাকে রেজ করার জন্য বা ক্যাপিটালটাকে বৃদ্ধি করার জন্য, গত বছরের যে ক্যাপিটাল তার থেকে যদি এই বছরে ক্যাপিটালটা বেড়ে যায়, ক্যাপিটাল কিভাবে বাড়বে না, নতুন করে শেয়ার ইস্যু করেছে। শেয়ার ইস্যু করা বলো, মানে সেটা ইকুইটি শেয়ার হোক, প্রেফারেন্স শেয়ার হোক, এই শেয়ার ইস্যু করার ফলে কি হয় না, একটা কারবারি প্রতিষ্ঠানের ওপেনিং যে শেয়ার ক্যাপিটাল মূলধন ছিল, শেয়ার ক্যাপিটাল ছিল, তার থেকে এখন সারা বছরের শেয়ার ক্যাপিটালের পরিমাণটা বেড়ে গেছে। ফলে যখনই শেয়ার ইস্যু করবে তখনই কারবারি বা কোনো কোম্পানি বা কারবারি প্রতিষ্ঠানে কি হবে, লিকুইড ক্যাশের ইনফ্লো হবে। এবং শুধু শেয়ার ইস্যু করে না, যদি ডিবেঞ্চার ইস্যু করে, ডিবেঞ্চার নতুন করে যদি ইস্যু করে, তাহলেও সেখানে আমার ডিবেঞ্চার ইস্যু করে মূলধন সংগ্রহ করছে। মানে মূলধন সংগ্রহ করার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে চলে আসবে ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। ইনফ্লো হচ্ছে, নগদ টাকা বা লিকুইড ক্যাশের ইনফ্লো হচ্ছে, এবং যদি শেয়ারকে রিডেমশন করে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যদি টাকা পেমেন্ট করে দেয়, ইকুইটি শেয়ার হোল্ডারদের যদি পেমেন্ট করে বা ডিভিডেন্ড দেয় বা ইন্টারেস্ট দেয় বা কোনো ব্যাংক লোনকে যদি পেমেন্ট করে দেয়, তাহলে এই ধরনের সংক্রান্ত যে খরচ বিষয়গুলো যখন আসে, তখন কি করছে, নগদ অর্থ বা লিকুইড ক্যাশের কি হচ্ছে, আউটফ্লো হচ্ছে। ফলে আমাদের যে সোর্স থেকে ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে বিশেষ করে শেয়ার ক্যাপিটাল, ব্যাংক লোন, যদি নতুন করে ব্যাংক লোন নেয় তাহলে লিকুইড ক্যাশের ইনকাম হলো, ইনফ্লো হলো। আর যদি ব্যাংক লোনকে পেমেন্ট করে দেয়, আগের ব্যাংক লোনকে যদি এই বছরে পেমেন্ট করে দেয়, তাহলে কি করছে না, লিকুইড ক্যাশের আউটফ্লো হচ্ছে। ফলে এই সোর্স থেকে আমাদের লিকুইড ক্যাশ আসছে বা ইনফ্লো হচ্ছে, আর এই সোর্স থেকে আমাদের লিকুইড ক্যাশ বা নগদ টাকার আমার আউটফ্লো হচ্ছে। ফলে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমাদের চলে আসবে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। ফলে ফার্স্ট হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, সেকেন্ড হচ্ছে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং থার্ড হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটে অ্যাক্টিভিটিসকে কমপ্লিট করার পরে, স্টেপ বাই স্টেপ হয়ে যাওয়ার পরে, যে জায়গাটা আমি শুরুতেই বললাম, যে জায়গাটা তোমাদের জানতে হবে বা যে জায়গাটা তোমরা যদি খুব ভালো করে বোঝো, তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা খুব ইজি হয়ে যাবে। না কি হবে না, ওপেনিং ক্যাশ ব্যালেন্সের সাথে, ওপেনিং ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্সের সাথে ক্লোজিং ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্সের রিকনসিলিয়েশনটা হয়ে যাবে। রিকনসিলিয়েশনটা হয়ে যাবে এন্ড অফ দা তিনটে অ্যাক্টিভিটিস এর পর। এন্ড অফ থ্রি অ্যাক্টিভিটিস, এন্ড অফ থ্রি অ্যাক্টিভিটিস কি পাবো আমরা, রিকনসিলিয়েশন পেয়ে যাবো। মানে নগদ টাকা বা লিকুইড ক্যাশের ওপেনিং ক্যাশ ব্যালেন্সের সাথে ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের আমরা মিলকরণ করে ফেলতে পারবো এন্ড অফ দা তিনটে অ্যাক্টিভিটিস এর পরে। এই হচ্ছে টোটাল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, তো এই পরের নেক্সট ভিডিওতে আমি তোমাদের পুরো ফরম্যাটটা দেখিয়ে দেবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গা, যেটা আজকে বললাম, আজকের বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হলেই তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা খুব বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি স্টেপটা দিয়ে পার্ট 2 এর ভিডিও থেকে
আমি পার্ট 2 এর ভিডিও থেকে তোমাদের আমাদের যেটা গ্রেড প্রবলেমস অন অ্যাকাউন্টেন্সি, যেটা বসে দত্তের যে প্রবলেম বইটা আছে ক্লাস 12 সেই বই থেকে আমি প্রবলেম সলিউশন করা দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিও, যদি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি বিষয়টা বুঝতে পারো, যদি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়, যদি পুরোটা ইনফরমেটিভ লাগে এই আজকের এই ভিডিওটা থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইন্ট্রোডাকশন বিষয়টা, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলো না। এই চ্যানেল তুহিন চ্যানেল লার্ন কমার্সের মধ্যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 সমস্ত বিষয়টা আলোচনা করা হচ্ছে, আগামী দিনও হবে। এবং ভবিষ্যতে গ্র্যাজুয়েশনের যে বিষয়টা নিয়ে বারবার বলছি, এই বিষয়টা নিয়েও আমি আলোচনা করা একটু একটু করে শুরু করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি পরের পার্টটা থেকে আমি স্টেপ এবং তারপরে প্রবলেমের সলিউশন দেখানো তোমাদের শুরু করব। তো আজকে এই পর্যন্ত থাক। খুব তাড়াতাড়ি আমি অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।